পুনর্লিখন নয়, জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কারের পরামর্শ বিশিষ্টজনদের। ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার বিধান নিশ্চিতের তাগিদ। সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র সংস্কারই প্রধান চ্যালেঞ্জ, মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রবৃদ্ধি সুফল সবার মাঝে ভাগ করে নেয়ার আশাবাদ। সংস্কার কাজের পথ সঠিক না হলে সরকারকে অদক্ষ বলবে জনগণ, মন্তব্য তারেক রহমানের। নির্বাচনে মনোযোগী হওয়ার আহ্বান। রাজপথে ভেসে উঠল জুলাই বিপ্লবের নৃশংসতার চিত্র। স্বৈরাচার পতনের দৃশ্যপট এক ঝাঁক শিল্পীর পরিবেশনায় আন্দোলন জাগ্রত রাখার প্রত্যয়। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারালো বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় 1-1 সমতায় সিরিজ শেষ করল ক্যাবরেরার শিষ্যরা। জানাচ্ছি নিউজ 24 সকালের সংবাদে, সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। পুনর্লিখনের বদলে রাজনৈতিক ঐক্যমত্য ও জনমতের ভিত্তিতে সংবিধান সংস্কার করা যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সংবিধান সংক্রান্ত এক আলোচনা সভায় এমন অভিমত জানিয়েছেন সাবেক বিচারপতি, আইনজীবী ও বিশিষ্টজনরা। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতন্ত্র সমুন্নত রাখার বিধান থাকবে সাধারণ মানুষের সব অধিকার নিশ্চিতের কথা। শেখ হাসিনা সরকারের পতনের পর জোরালো হয় রাষ্ট্র সংস্কারের দাবি, আর সংস্কারের অন্যতম অনুষঙ্গ হল সংবিধান। বিভিন্ন মহলের আলোচনায় পুনর্লিখনের পক্ষে বিপক্ষে আসে নানা মত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের আলোচনায় বিশিষ্টজনরা বলেন, পুনর্লিখন নয়, বরং সংবিধান সংস্কার হতে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া অভিহিত হইবেন। অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাবনা পেশ করেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন। প্রস্তাবনায় থাকা কিছু ইস্যুর অস্বচ্ছতা দূর করার পরামর্শ দেন বক্তারা। হাইকোর্ট ডিভিশন এন্ড দ্য আপিলেট ডিভিশন, দিস আর দ্য কনস্টিটিউশনাল কোর্ট। এর বাইরে আরেকটা কনস্টিটিউশনাল কোর্ট কি হবে? উনি যেটা প্রপোজ করেছেন, আই ভিহেমেন্টলি অপোজ দিস। এই ত্রুটিগুলো দূর করার প্রধান উপায় আমার মতে, আমি মনে করি যে নাগরিকের ক্ষমতায়নটা বাড়ানো দরকার। সংবিধান সংস্কারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মীমাংসা প্রয়োজন বলেও মত আইনজ্ঞদের। জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে রাজনৈতিক দলগুলা। মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক। সংবিধান সংস্কার ইস্যুতে মতামত জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। ওই সংবিধানের আন্ডারে আমাদের রাইটগুলি যথাযথভাবে পালিত হচ্ছিল না। ওই সংবিধানই একটা ফেসিস্ট জন্ম দিয়েছে। এটার সুযোগেই তারা আমাদের সমস্ত অধিকারকে কেড়ে নিয়েছিল। পার্লামেন্টে আপনি যাদেরকে আনলেন তারা না মেট্রিক পাস, না বিএ পাস, না আইএ পাস, কোনো পাসপোর্ট নাই। এই যে এই রকমের পার্লামেন্ট আমরা চাই না। খসড়া প্রস্তাবনা গ্রহণযোগ্য হলে আমলে নিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ, এমনটি বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় বে অফ বেঙ্গল কনভারসেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ডক্টর ইউনূস এমন একটি অর্থনীতি গড়ার ওপর জোর দিয়েছেন যেখানে প্রযুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যাবে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সম্মেলন বে অফ বেঙ্গলের তৃতীয় আসর শুরু হয়েছে ঢাকায়। 3 দিনের এই আয়োজনে আলোচনা করবেন 80টি দেশের 200 আলোচক। অংশ নিচ্ছেন প্রায় 800 প্রতিনিধি। এই আসরের শিরোনাম দেয়া হয়েছে আ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং জুলাই আগস্টের প্রবল গণ অভ্যুত্থানের বাস্তবতা তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। বাংলাদেশ has always been a land of dreams, hard work and unbreakable will. It is more so now, as the aspirations of the revolution are very fresh in every mind. It is the work of millions of voices that continue to push us all to build the future
based on human rights, freedom of speech, justice and inclusion. ডক্টর ইউনূস বলেন, পরিবেশ এবং অর্থনীতির বিবেচনায় পৃথিবী আত্মঘাতী হয়ে উঠছে। ধরিত্রীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ে তোলার নেতৃত্ব দিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানান তিনি। Let's challenge each other, listen to each other, and dare to imagine a new world with a new lifestyle consistent with environmentally safe planet, and build an economy where fruits of technology, economic growth are shared evenly by all people, not monopolized by privileged few. অনুষ্ঠানে যোগ দেয়া অতিথিদের ঢাকার রাজপথের অজস্র গ্রাফিতি আর দেয়াল লিখন থেকে তরুণদের মনের ভাষা বোঝারও আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। It is those experiences. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের কর্তৃত্ববাদী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে বিচারহীনতার সংস্কৃতি মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার সহ নানাভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করেছিল বিগত সরকার। শনিবার বিকালে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সংসদের দিনব্যাপী কর্মশালা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, গণমাধ্যমকে কর্তৃত্ববাদী সরকার নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা এবং তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো বাইরের শক্তির প্রয়োজন হওয়া উচিত নয়। গণমাধ্যম নিজেই নিজের স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, করা উচিত। সংস্কার কাজের অগ্রাধিকার তালিকা ভুল হলে জনগণের কাছে অদক্ষ বলে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকার মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সেই পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না জনগণ। বাস্তবতা আমলে নিয়ে জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। প্রকৌশলীদের এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি ও উৎপাদন শিল্পের বিকাশে বাস্তবসম্মত নীতি প্রণয়ন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বিএনপি। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল থেকেই। ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে বিএনপির পেশাজীবী এই সংগঠন। সমাপনী অধিবেশনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, গার্মেন্টস টেক্সটাইল শিল্প ধ্বংসের পাইতারা চলছে। বিএনপি ক্ষমতা এলে রপ্তানি বাজার সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে। টাকা পাচার আর দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রফতানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশ বিএনপির আমদানি রফতানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। এ সময় গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের আক্ষেপ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার তালিকা ঠিক করার পরামর্শ দেন তিনি। আহতরা সুচিকিৎসার দাবি নিয়ে দুদিন আগে আমরা দেখেছি যে যেভাবে হাসপাতাল থেকে রাজপথে বেরিয়ে এসেছে, এটা কিন্তু সমগ্র দেশের গণতন্ত্র প্রিয় মানুষের জন্য, যারা গণতন্ত্র ভালোবাসেন, মানবাধিকারকে সম্মান করেন, আমাদের বিবেকবান মানুষ যারা, প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য এটা একটা অত্যন্ত লজ্জাকর দৃশ্য। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। বলেন, সরকারকে ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়।
এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। কাউন্সিল অধিবেশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। অতীতে নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলোর চালানো নজরদারি বেআইনি ও নির্বাচনী অপরাধ, এমন মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এদিকে কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চান না তারা। ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ, নির্বাচনী অপরাধ করেছে এবং এগুলো ওই যে শাস্তি হওয়া উচিত ছিল এবং আমি জানি না ভবিষ্যতে সম্ভব কিনা, কিন্তু এগুলো গুরুতর বিষয়। আইন কানুন যারা বিদ্যমান আছে, এটা হচ্ছে নির্বাচনী আইন না, লোকাল গভর্নমেন্ট আইন। লোকাল গভর্নমেন্ট আইন যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন, যেটা আপনি বললেন যে সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলের নির্বাচন হওয়া সম্ভব হবে না। সেই জন্য যদি সরকার মনে করে বা লোকাল গভর্নমেন্টের একটা কমিশন হবে শুনেছি, যদি হয় ওই জিনিসগুলো কিন্তু ওখানে আলাপ করতে হবে। জুলাই বিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের পাশ কাটিয়ে পদ ভাগাভাগিতে মত্ত রাজনীতিবিদরা, মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে প্রতিটি জেলার স্টেডিয়ামের নামকরণ জুলাইয়ের শহীদদের নামে করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। পাঠ্যপুস্তকে জুলাই গণ অভ্যুত্থানের বীরদের ইতিহাস অন্তর্ভুক্ত করা নিয়ে গোল টেবিল বৈঠকের আলোচনা করে শিক্ষা অধিকার সংসদ। আলোচনায় অংশ নেন নিহত আহত পরিবারের সদস্য, ছাত্রনেতা এবং শিক্ষাবিদ। শহীদ পরিবারের সদস্যরা বলেন, বীরদের ইতিহাস পাঠ্য বইয়ে এমনভাবে অন্তর্ভুক্ত করা হোক যেন ভবিষ্যতে এটা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারেন। আজকে থেকে 30 বছর পর, 50 বছর পর কেউ যেন এটা না বলে যে জুলাই অভ্যুত্থান নিয়ে এত বেশি লেখালেখি হয়েছে, এত বেশি চর্চা হয়েছে, সেটা যেন কারো বিতৃষ্ণার কারণ না হয়। আমার সন্তানকে মানুষ জানুক এবং তার যেই অনুপ্রেরণা, এই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আবার কোনো আনাজ বাংলার ঘরে ফিরে আসুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কার্ডকে প্রতিষ্ঠিত করার জন্য। কোটি কোটি টন আননেসেসারিলি। সংঘবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে, সংঘবদ্ধভাবে গল্প লেখা হয়েছে, সিনেমা লেখা হয়েছে। বুদ্ধিজীবীরা পূর্বাচলে ফ্ল্যাটের মায়া ত্যাগ করলে 24-এর গণ অভ্যুত্থানে এত মানুষের প্রাণহানি ঘটত না বলেও মন্তব্য করেন তিনি। 24-এর দায়ভার এই বুদ্ধিজীবী মহল নেয় নাই, আমরা তাদেরকে দিব। এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর 2000 যে শহীদ হয়েছে, এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্ল্যাটের লুপ ত্যাগ করা যেত। যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করতেন, প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো। এদিকে প্রতিটি জেলা স্টেডিয়ামের নাম জুলাই অভ্যুত্থানের শহীদদের নামে করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে, তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই। রাজধানীর সংসদ ভবন এলাকায় শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। সম্মান দিতেই পাঠ্যপুস্তকের একটি অধ্যায় জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে করা হবে বলে জানান তিনি। আমাদের যারা শহীদরা আছে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ৭১-এর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে অনিয়ম হলেও 24-এর শহীদদের তালিকা নিয়ে অনিয়ম হবে না। শনিবার দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে একথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জুলাই স্মৃতি ফাউন্ডেশন শনিবার দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের মাঝে চেক বিতরণ করে। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জানান, শহীদ সব পরিবারকেই সহযোগিতা করা হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এই সরকারের দায়িত্ব এবং সরকারের পাশাপাশি বাংলাদেশের সকল মানুষদের দায়িত্ব এই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানো এবং আহতদের পাশে দাঁড়ানো। আমার শহীদ ভাইদের পরিবারের জন্য, আমার আহত ভাই বোনদের জন্য আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক,
পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক। অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা জানান 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত তালিকা করা হবে। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে আলোচনার জবাবও দেন তারা। ওই যে 1 লাখ মুক্তিযোদ্ধা আজকে হয়ে গেল 3 লাখ, সেই অন্যায় আর হবে না। প্রতিটি মুক্তিযোদ্ধাকে আমরা চিহ্নিত করব, প্রতিটি আহত নিহতকে আমরা চিহ্নিত করব। যে কষ্ট আমরা 53 বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বারবার ভুল করেছি, সেটার অবসান ঘটলো। জুলাই আগস্টের রংপুর বিভাগের শহীদ 66 পরিবারের মধ্যে 44 জনকে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়, বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24, ঢাকা। রাজপথে ভেসে উঠল জুলাই আগস্ট আন্দোলনে চালানো নৃশংস হত্যাযজ্ঞের চিত্র। ফুটে উঠল স্বৈরাচারী সরকারের পতনের দৃশ্যপট। অনবদ্য পরিবেশনায় আন্দোলনের নানা ধাপ তুলে ধরলেন শিল্পীরা। শনিবার বিকালে এ আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। পরিবেশনার নাম লাল মজলুম। জুলাই বিপ্লব মানে ছাত্র জনতার দুর্বার আন্দোলন আর স্বৈরাচারের পতন। তরতাজা সেই স্মৃতি যেন ধরা দিল রাজপথের মঞ্চে। পরিবেশনা লাল মজলুম। শনিবার বিকালে রাজপথে সমবেত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। লক্ষ্য জুলাই আন্দোলনকে মানুষের মাঝে জাগ্রত রাখা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে হয়েছিল গণ অভ্যুত্থান। নতুন বাংলাদেশ গড়তে লাল মজলুম গণসংসদ নামে সংসদের প্রতিকৃতিও প্রদর্শিত হলো। সবার মতামতকে প্রাধান্য দিয়ে যেন হয় সংস্কারের বৈষম্যহীন বাংলাদেশ, এমন বার্তাও উঠে আসে লাল মজলুম থেকে। অজানা অচেনা মজলুম মানুষের এসে রাজপথ দখল করে নিয়ে একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী রেজিমকে উদ্ধার করে দিয়েছে। এই যে ট্রান্সফরমেশন, এটা ছিল তাদের অভিনয় করা। এইভাবে পুরো অভ্যুত্থানকে আমরা একটা সাংস্কৃতিক অভিব্যক্তি হিসাবে দেখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয় ব্যতিক্রমী এই পরিবেশনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরাঞ্চলে শীতের প্রভাব অনেকটাই বেশি, যে কারণে শীতের আগমন ঘটে একটু আগেই। দিনাজপুরে হঠাৎ করেই বেড়েছে শীত। সারাদিনে তেমন একটা বোঝা না গেলেও রাত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডা। ভোরে দেখা দিচ্ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিসের তথ্য মতে চলতি মাসের শেষ ভাগে এই অঞ্চলে শীতের তীব্রতা বাড়বে। দিনাজপুর প্রতিনিধি ফখরুল হাসান পলাশের রিপোর্টে বিস্তারিত। ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রকৃতি সেজেছে এক নতুন রূপে, দুয়ারে কড়া নাড়ছে শীতকাল। মধ্য হেমন্তে শীতের আমেজ বইতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় তুলনামূলক শীতের প্রকোপ বেশি দেখা যায় উত্তরের জেলা দিনাজপুরে। ভোরে অনেকটা শীত শীত অনুভব হয়, সন্ধ্যা থেকে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করে। পাশাপাশি কদিন ধরেই দেখা যাচ্ছে ঘন কুয়াশা। শীতের এই মনোরম দৃশ্য ও শীতল বাতাস উপভোগ করতে দেখা যায় প্রকৃতিপ্রেমীদের। কুয়াশাচ্ছন্ন যে সকাল, সত্যিকার অর্থে এটা একটা মনোরম এবং অসাধারণ। এই কুয়াশার মাধ্যমে শীতকালের শুরু হতে যাচ্ছে। শীতের যে একটা আমেজ শুরু হয়ে গেছে এবং আমরা স্বস্তি বোধ করছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনাজপুরে মূলত শীতের তীব্রতা বেশি থাকে ডিসেম্বর ও জানুয়ারি মাসে, বললেন এই কর্মকর্তা। বৃহত্তর দিনাজপুর অঞ্চল হিমালয়ের সন্নিকটে অবস্থিত হওয়ার কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানে শীতের আগমন কিছুটা আগেই ঘটে থাকে। সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বর্তমানে এই অঞ্চলে শীতের অনুভূতি বা শীতের আবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে দিনাজপুরে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.8 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শীতের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, উত্তরাঞ্চলে তো শীত নেমে গেছে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন?
ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে কমতে কিন্তু আজকের যদি তাপমাত্রা আপনাকে বলি, আজকে কিন্তু 14.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে সকাল 6টার দিকে, এবং আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা কিন্তু 2 ডিগ্রি সেলসিয়াস কমতে কমতে, যদি গতকালকের বলি, গতকালকে 16.8 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন কিন্তু 18.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে আসলে শীতের যে আমেজ সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে, এবং আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে আমার গতকালকে কথা হয়েছে, তারা বলছেন যে এই শীত কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে, এবং এই মাসের ঠিক শেষের দিকে কিন্তু আরেকটু তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে কিন্তু তারা জানিয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা সেরকম একটা তাদেরকে জানানো, তাদের কাছে শুনতে চাইলেও কিন্তু তারা বলছিল যে বৃষ্টিপাতের কোনো এবার সম্ভাবনা নেই, এবং আবহাওয়া কিছুটা স্বাভাবিকই থাকবে, এবং বিশেষ করে এই অঞ্চলে কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটা বেশি থাকে। সেই সময় কিন্তু আমরা দেখেছি বেশ ঘন ঘন কিন্তু কুয়াশা দেখা যায়, এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং শৈত্যপ্রবাহ কিন্তু সেই সময় লক্ষ্য করা যায়। তো এই ছিল দিনাজপুরের সর্বশেষ শীতের খবর। আমি এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছে সহকর্মী সরকার হায়দার, তার কাছে জানবো সেখানকার শীতের পরিস্থিতি। হায়দার। পলাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন দিনাজপুরের শীতের কথা, এখানেও কিন্তু শীত আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। আপনারা জানেন যে এটা হচ্ছে হিমালয়ান সমতল অঞ্চল, হিমালয়ান যে হিমবায়ু সেটা কিন্তু প্রতি বছর এই সময়ে শীতকালীন সময় কিন্তু প্রবাহিত হয়, এবং শীতের তীব্রতাটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। একইভাবে শীতের তীব্রতা কিন্তু বাড়া শুরু হয়েছে, বিশেষ করে ঘন কুয়াশায় কিন্তু এখন আবৃত থাকছে সবকিছু, বিশেষ করে ভোরবেলায় কিন্তু সবকিছু কুয়াশায় আবৃত থাকছে, এবং সন্ধ্যা থেকে কিন্তু শীতের মাত্রাটা একটু বাড়ছে, এবং অনেককেই কিন্তু এখন শীতের কাপড় বেশি করে ব্যবহার করতে হচ্ছে। আমরা যেটা জেনেছি, আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত কয়েকদিন থেকে 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এখানে উঠানামা করছে, এবং আবহাওয়া অফিস বলছে যে এটা আরো নিচের দিকে নামতে থাকবে, যত দিন যাবে তাতে তাপমাত্রার যে পারদ সেটা নিচের দিকে নামতে থাকবে, এবং শীতের যে মাত্রাটা সেটা বাড়তে থাকবে। এবং এখানে কিন্তু আবহাওয়া অফিস যেটা বলছেন যে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ এবার নাকি বিরাজ করবে, তারা এভাবেই আমাদেরকে জানাচ্ছেন। সেই ক্ষেত্রে মানুষের কিন্তু দুর্ভোগ আস্তে আস্তে বাড়বে। এখন পর্যন্ত সেই দুর্ভোগের কথা আমরা যদিও জানতে পারিনি, এবং মানুষের স্বাভাবিক গতিশীলতা রয়েছে, এবং শীতের যে তীব্রতা সেটা তাদেরকে কাহিল করে দেয়নি, কিন্তু সামনের দিকে এরকম একটা পরিস্থিতি আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের খবর পঞ্চগড় থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, জান্নাত আপনার কাছে। হায়দার এবং পলাশ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, শীতের খবর জানাতে দিনাজপুর এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আবহাওয়া পরিবর্তনের কারণে কুষ্টিয়া সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই গড়ে ভর্তি হচ্ছে অর্ধশত শিশু। শয্যার তুলনায় রোগী প্রায় 5 গুণ হওয়ায় চিকিৎসা চলছে হাসপাতালটির মেঝেতেও। আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিনে গরম আর রাতে ঠান্ডা, শীত মৌসুম শুরুর আগেই আবহাওয়ার এমন পরিবর্তনে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগী কেবল কুষ্টিয়া নয়, আশেপাশের জেলা থেকেও আসছেন হাসপাতালে। দিচ্ছে ঠিক আছে, কিন্তু সরকার থেকে কোনো ওষুধই দিচ্ছে না। ওষুধ যা আছে সব আমাদেরকে কিনে নিতে হচ্ছে। বাড়তি রোগীর চাপ থাকায় শয্যা সংকটে অনেকে ঠাঁই নিতে বাধ্য হচ্ছেন ওয়ার্ডের মেঝে ও বারান্দায়। রোগীর চাপ বেশি হলেও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টায় স্বাস্থ্যকর্মীরা। ইমার্জেন্সি থেকে ডাক্তার দেখছে, ডাক্তার দেখে যে রোগীগুলো ভর্তি দেওয়ার প্রয়োজন সেই রোগীগুলো ভর্তি দিচ্ছে। প্রেশার প্রচন্ড হচ্ছে, কিন্তু তারপরেও চালাই যাচ্ছে আর কি। এমন অবস্থায় বাচ্চাদের ঠান্ডাজনিত রোগে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমাদের যে হাসপাতাল যে কাঠামোতে এখানে যে আমাদের বেড
যতটা আছে তার চেয়ে প্রায় 20 গুণ রোগী আছে। আমাদের স্টাফ মিলে, হসপিটাল প্রশাসন মিলে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। শিশু রোগীদের চাপ বৃদ্ধি পাওয়ায় কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আমাদের ধারণ ক্ষমতা 4 গুণ বেশি রোগীদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি, সেহেতু সব রোগীকে আমরা তাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। বর্তমানে হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক শিশু। এছাড়াও চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার শিশুর সংখ্যা 5 শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আবার নিউজ 24 সকালের সংবাদে। সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়িয়েছে সরকার। 15 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে 60 দিনের জন্য অর্পণ করা হয়। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে ওমরা করতে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোড কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনে সজীব নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা করা হয়। সেই অভিযোগেই আরিফ হাসানের বিরুদ্ধে মামলাটি করেন সজীব। আজ রিমান্ড আবেদন সহ তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অফ টিভি চ্যানেল ওনার্স অ্যাটকোর সাধারণ সম্পাদক। শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের ধরা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শনিবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে নিহত 31 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার। এর ধারাবাহিকতায় এবার বরিশাল বিভাগের 31টি পরিবার পেল আর্থিক সহায়তা। শনিবার দুপুরে বরিশাল বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় 25 শহীদ পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। ওর বাবা যখন মারা যায় তখন আমি 7 মাসে অন্তঃসত্ত্বা। আমাদের অনেক স্বপ্ন ছিল, আমার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর। আমি সন্তান নিয়ে কি আমার দাবি যে আমরা কিভাবে চলবো, আমাদের সংসারটা যেন সরকার। এখন বিএনপি আমাদের পাশে এসে দাঁড়াইছে, বা ভবিষ্যতেও যেন আমাদের পাশে থাকে। হতাহতদের পরিবারকে পুনর্বাসনে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে আমরা বিএনপি পরিবার। যে শহীদ পরিবারগুলো লেখাপড়া হচ্ছে না, যে শহীদ পরিবারগুলো চিকিৎসা হচ্ছে না, যে শহীদ পরিবারগুলো খাদ্য পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, অন্ন পাচ্ছে না, আমরা তাদের দোরগোড়ায় বাসায় বাড়িতে আমরা এই অর্থ বিভিন্নভাবে আমাদের কর্মীর মাধ্যমে পৌঁছে দিচ্ছি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার দোসর সিন্ডিকেটদের ধরা হচ্ছে না বলেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাল বলেন, চিনি বলেন, আটা বলেন, ডাল বলেন, কাঁচামরিচ বলেন, পেঁয়াজ বলেন, প্রত্যেকটির দাম বাড়ছে। আমরা বারবার বলেছি, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যারা সিন্ডিকেট করে তাদেরকে ধরা, যারা এই সমস্ত বিভিন্ন চক্র তৈরি করেছে তাদেরকে ধরা, এবং এই চক্রের যারা নেপথ্য নায়ক, যারা এই চক্রের চক্রান্তকারী, সবই হচ্ছে শেখ হাসিনার দোসর। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ প্রধান প্রতিবেশী দেশগুলোর আশানুরূপ সমর্থন পায়নি, মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ঢাকার একটি হোটেলে বে অফ বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, 8 বছরে বড় প্রতিবেশীদের কাছ থেকে যতটা সমর্থন আশা করা হয়েছিল তা পাওয়া যায়নি।
India thinks that the Caravan project is an important way of access to its northeastern states. The level of support that we expected from our neighbors, big neighbors, has not been forthcoming. I look at it this way, that they have their own interests, so they cannot just ignore those interests and be on our side to resolve this issue, which is a very big burden on us. দেশে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ আর টাকা পাচার করতে না পারে। পাচার করলে ধরা পড়তে হবে। শনিবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, লুটেরা শ্রেণীকে নিশ্চিহ্ন না করতে পারলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো যাবে না। রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক বিজনেস স্কুলের আয়োজনে ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক এই সংলাপ। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সহ অর্থনীতিবিদ ও অংশীজনরা। বক্তারা বলেন, গেল 15 বছর শুধুই উন্নয়নের বয়ান শোনানো হয়েছে, উপস্থাপন করা হয়েছে প্রবৃদ্ধির ভুল তথ্য, আর্থিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংসের দ্বার প্রান্তে। Narrative of development will be known in the economic history of Bangladesh as the decade of the rise of the oligarchs. মাসো ভাড়া দিয়ে এই অলিগার্করা লোক রেখেছিল সেন্ট্রাল ব্যাংকের ভিতরে, এটা তো এখন প্রকাশ্য হচ্ছে। সো আগামী দিনে যদি আমার রিফর্মস শুরু করতে হয়, উই ক্যানট ইগনোর দি ওভারসাইট ফাংশনস। আমাদের যাদের দেখভাল করার কথা তারাই যদি দেখভাল করতে না পারে, তাহলে আমি কিসের রিফর্ম করবো এটার ভিতরে? এতে একমত অর্থ উপদেষ্টাও। বলেন, দেশে আর্থিক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার নজির আর কোথাও নেই, তবে এ থেকে ঘুরে দাঁড়ানোর কাজ করছে এই সরকার। মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারও ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। আর্থিক খাত সংস্কার করে যে নতুন পথ সৃষ্টি করা হচ্ছে, সে পথেই আগামী সরকারকে হাঁটতে হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। যতদিন রাজনৈতিক সরকার গঠন না হবে ততদিন অর্থনীতি নিয়ে পুরোপুরিভাবে কাজ করা চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। 18টি ক্যাটাগরিতে 26টি প্রতিষ্ঠানকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে এবছর। বিশেষ করে মার্চেন্ট ক্যাটাগরিতে পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এভারকেয়ার, মিনা বাজার, আরএফএল, গ্রামীণফোন লিমিটেড এবং শেয়ার ট্রিপ। Financial institutions cannot alone survive if a political onslaught is put on them. So we need the political institutions, legal institutions, all state institutions to be stronger than what they used to be. We would like to use the technology with your support to reach out to all of them at a least cost solution and move Bangladesh towards as much of a cashless society as possible. পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক এক নেতা নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার হেমায়েতপুরের বেতপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হেমায়েতপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম গ্রুপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ইসলামী জলসা নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের ইপিজেড এলাকায় আগুন লেগে পুড়ে গেছে আকমল আলী ঘাটের জেলে পল্লী। শনিবার রাত 11:30টার দিকে একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে 20টিরও বেশি বসতঘরের পাশাপাশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জাল, তেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। হঠাৎ এমন অগ্নিকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। ফায়ার সার্ভিস জানায়, সেখানে বেশ কিছু তেল ও জালের দোকান রয়েছে। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবে পাশেই সাগর থাকায় চারদিক থেকে পানির সোর্স পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে। সকালের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সাথে থাকুন। স্বাগত আবারও সকালের সংবাদে। একটি ব্রিজের অভাবে 53 বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ও শিয়ালকোল ইউনিয়নের প্রায় 30 গ্রামের মানুষের। কৃষিপণ্য, ধান, পাট ও সবজি পরিবহনে ব্যাহত হওয়ায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। পারাপারের অভাবে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। অসুস্থ রোগী নিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও 53 বছরেও নির্মাণ হয়নি ব্রিজটি। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ও বহুলী ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে ইছামতি নদী। জনসাধারণের নদী পারাপারের পয়েন্ট একমাত্র সরাইচণ্ডী ঘাট। ঘাটটিতে ব্রিজ না থাকায় দুই ইউনিয়নের প্রায় 30টি গ্রামের মানুষকে 53 বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীতে যখন পানি কম থাকে তখন গ্রামবাসী সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন। অনেক সময় সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটে, আর বর্ষায় সাঁকো তলিয়ে যাওয়ায় পারাপার হতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হয়। আমাদের এটা একটা কৃষি প্রধান এলাকা, যেটি নদীর পূর্ব পার থেকে দক্ষিণ পারে আসতে হচ্ছে একটা ব্রিজেরও প্রয়োজন হয়। এ পাশে স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ পারি। স্কুলে যাইতে পারি না, সাঁকো মাঝে মধ্যে ভেঙে যায়, পায়ে ব্যথা পাই, তারপর নদীর ভিতরে পড়ে যায়। ডেলিভারি একটা সিরিয়াস রোগী আসলো, দেখালো ওই পারে নৌকার ব্যাগরে তাকে আর সময় মতো হসপিটাল নিয়ে যেতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের জনপ্রতিনিধিরা ইছামতি নদীর উপর সরাইচণ্ডী ঘাটে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 53 বছরেও কেউই বাস্তবায়ন করেননি। অনেক সরকার এলো গেল, আমরা কিন্তু সেই ব্রিজ এখনো পাইনি। সরকারের কাছে দাবি আমাদের ব্রিজটা যেন অতি দূরত্ব ব্রিজটা যেন করে দেয়। সড়ক ও জনপদ বিভাগ বলছে ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ওখানে ব্রিজ দরকার আছে, কিন্তু আসলে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই, ইভেন কোনো সার্ভেও করা হয়নি। আবেদনের প্রেক্ষিতে ও জনগণের চাহিদার প্রেক্ষিতে আমরা ফরওয়ার্ড করতে পারি কর্তৃপক্ষ বরাবর। জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুত ব্রিজটি নির্মাণ করবেন, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। নিলামে তোলা হয়েছে একাধিকবার, এর পরেও মেলেনি কাঙ্ক্ষিত দাম। তাই চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 70 লাখ টাকার প্রায় 4 কেজি আমদানি করা ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। সোমবার সিটি কর্পোরেশনের ডাম্পিং সাইটে ফলগুলো ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও আইনি জটিলতায় পচে গেছে বেশিরভাগ ফল। বিডাররা বলছেন, যথাসময়ে নিলামে না তোলায় রাজস্ব হারাচ্ছে সরকার। দীর্ঘদিন স্টোরেজে থাকা ও আইনি জটিলতায় বেশিরভাগ ফল পচে গেছে। অবিকৃত এসব ফল সোমবার ডাম্পিং সাইটে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বিডাররা বলছেন, যথাসময়ে নিলামে না তোলায় ফল নষ্ট হয়ে গেছে, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। যখন মাল পচে গেছে তখন নিলামে তুলছে, তো আমরা বিডার হিসেবে ওইটা নিয়ে কি করবো? এটা খাদ্যের উপযোগিতার ব্যাপার আছে, এটা মার্কেটিংয়ের ব্যাপার আছে, যার ধরুন আমরা ওইটাতে অংশগ্রহণ করি নাই। কিন্তু গাফিলতি না করলে এটা যথাসময়ে মাল আরও বিক্রি হচ্ছে না। আমদানির পরও এসব ফল কেন খালাস করা হয়নি, এমন প্রশ্ন ফল ব্যবসায়ীদের। শুল্ক বেশি জানিয়ে মাল আনছে, হয়তো মাল নষ্ট হয়ে গেছে, এজন্য চোরাই নেই। এই ধরনের যারা আমদানিকারক ফোর্ড এসে মাল ডেলিভারি নেয় না, অকশনে দেয় বা ফেলে দিতে হয়, ফোর্ডের ক্ষতি হয়, তাদের যাতে এই লাইসেন্সগুলা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, 1 মাসেও পণ্য খালাস না করলে কাস্টমসকে চিঠি দিয়ে জানানো হয়। আমরা তো 30 দিন পরে, এটা হলো মানে সেট রুল, এটার জন্য কোনো হিসাব নাই। আমরা 30 দিন হইলে চিঠি চলে যাবে। আগামীতে যেন আর এমন অবস্থা না হয় সেদিকে নজর রাখার কথা জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সকালের সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরবো আরও খবর নিয়ে।
স্বাগত আবারও নিউজ 24 সকালের সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। অনেকেই মনে করছে বাংলাদেশ অংশ না নিলে অনেকটাই জৌলুস হারাবে কলকাতা বইমেলা। যদিও উদ্যোক্তাদের অভিমত এখনও সময় আছে, বিশাল আকারে না হলেও অংশ নিক বাংলাদেশ। সবুজ সংকেত পেলেই ভিসা সহ বাদবাকি বিষয়ে সহযোগিতা করবে বইমেলা কর্তৃপক্ষ। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের সবচেয়ে বড় পরিসরে আয়োজিত বইমেলার নাম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সেই বইমেলার ৪৭ বছরের ইতিহাসে এবারই প্রথম অংশ নিচ্ছে না বাংলাদেশ। আসন্ন ৪৮তম কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশ না নেওয়ায় হতাশ মেলা কর্তৃপক্ষ। শুক্রবার ৪৮তম কলকাতা বইমেলার প্রথম সংবাদ সম্মেলন হয়ে গেল কলকাতার পার্ক হোটেলে। এবারে বইমেলার থিম কান্ট্রি জার্মানি। যদিও উদ্যোক্তাদের অভিমত বাংলাদেশ যে এবার অংশ নেবে না তাও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো আমাদের কাছে সিগন্যাল না আসে, ডাইরেক্টিভ না আসে, আমরা প্রাইভেট বডি হিসেবে আজকে সমস্ত দুই দেশের ল অ্যান্ড অর্ডার প্রবলেম যেগুলো আছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, প্রবলেম বলবো না, সিচুয়েশন বলছি, সেই সিচুয়েশনে আমরা একটা প্রাইভেট অর্গানাইজেশন আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো। গত বছর কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন সেজে উঠেছিল ইউনেস্কো স্বীকৃত ঢাকার রিক্সা ও রিক্সা চিত্রে, কিন্তু এবছর অংশ নিচ্ছে না বাংলাদেশ। কতটা হতাশ বইমেলা কর্তৃপক্ষ? বাংলাদেশের পাঠক তো নিশ্চয়ই, যার বাংলাদেশের বইয়ের পাঠক এখানে তো তৈরি হয়েছে, এখানে তো অনেক পাঠক আছে, কিন্তু সেটা বর্তমান সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে এর থেকে তো বেশি কিছু বলার নেই আমাদের। আসন্ন ৪৮তম বইমেলায় অংশ নিচ্ছে গ্রেট ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ ২০টি দেশ, থাকছে ভারতের সবকটি রাজ্য। এবারে বইমেলায় অংশ নিচ্ছে দেশ বিদেশ মিলিয়ে ১০৫০টির বেশি প্রকাশনা সংস্থা। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। জানাবো খেলার সংবাদ। জয় দিয়ে কিংস অ্যারেনা রাঙিয়ে তুলেছে বাংলাদেশ ফুটবল দল। দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে ক্যাবরেরার শিষ্যরা মালদ্বীপকে হারিয়েছে ২-১ গোলে। তাতে ২ ম্যাচের সিরিজ শেষ হলো ১-১ সমতায়। জয় দিয়েই বছর শেষ করলো বাংলাদেশ। ফিফা ফ্রেন্ডলি সিরিজের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠল লাল সবুজের দল। মালদ্বীপের সাথে রাকিব মোরসালিনরা জয় তুলে নেয় ২-১ গোলে। কিন্তু একদম শেষে কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর দিকে উত্তাপ ছড়াতে পারেনি বাংলাদেশ। এলোমেলো ফুটবলে দর্শকরাও ছিল বিরক্ত। সেই বিরক্তি আরো বাড়িয়ে দেয় অপ্রত্যাশিত গোলে। এবার কিন্তু বিপদের কারণ হতে পারে। ডিফেন্সের ভুল পাসে খেসারত দেয় বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে স্কোর করেন মালদ্বীপের আলী ফাসির। একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। এরপর খোলস ছেড়ে আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী হয় মোরসালিনরা। প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় বেশ কয়েকবার। ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে লম্বা শটে স্কোর করেন জনি। গর্জে ওঠে কিংস অ্যারেনার গ্যালারি। জাগিয়ে তুললেন জনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধারা ধরে রাখে বাংলাদেশ। তবে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে লাল সবুজের ফরওয়ার্ডদের ফিনিশিং এর অভাবটা চোখে পড়েছে। ম্যাচের ইনজুরি টাইমে বাজিমাত করে বাংলাদেশ। বদলি নেমে স্কোর করেন পাপন সিং। আনন্দে মেতে ওঠে লাল সবুজের সমর্থকরা। তাতে ২ ম্যাচের সিরিজে সমতায় শেষ করে বাংলাদেশ। বাংলাদেশের মিশন। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সকালের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 BD.tv। ধন্যবাদ সবাইকে।